গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে ওই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে আরো এক দুইটা প্রবলেম একটু দেখাবো। যেমন আপনারা নিশ্চয়ই আশা করি যে ট্রাপিজিয়াম সম্বন্ধে আপনাদের ধারণা আছে। ট্রাপিজিয়াম, জি স্যার। প্যারালেলোগ্রাম, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এগুলো তো চিনেন নাকি? জি স্যার। যেমন রেক্ট্যাঙ্গেল এবং প্যারালেলোগ্রাম এই দুইটার ক্ষেত্রে কিন্তু হয় কি যে অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়, তাই না? প্যারালাল এবং ইকুয়াল নাকি? জি স্যার। সামান্তরিক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাই না? জি স্যার। কিন্তু রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে ডায়াগোনাল দুইটা সমান হয়, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে ডায়াগোনাল দুইটা সমান হয় না, এই তো। জি স্যার। কারণ রেক্টেঙ্গেলকে চেপে ধরলেই সে প্যারালেলোগ্রাম হয়ে যায়। আর ট্রাপিজিয়াম কেমন? ট্রাপিজিয়াম ছিল আমার যতটুকু মনে আছে, আপনারা 9-10-এ যখন ওই যে পিথাগোরাসের থিওরামটা যখন পড়েছিলেন, সেখানে ট্রাপিজিয়ামের একটা ইস্যু ছিল, আমার যদি ভুল না হয়ে থাকে। লাইনটা বাঁকা হয়ে গেছে, ধরেন এরকম দুইটা প্যারালাল লাইন থাকে, দুইটা লাইনে হবে প্যারালাল আর দুইটা লাইন হবে প্যারালাল না, তাই না? জি স্যার। এটা কি একটা ট্রাপিজিয়াম না? জি স্যার। একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের কন্ডিশন কি আমরা একটু মনে রাখবো, যে দুইটা লাইন প্যারালাল হবে আর দুইটা লাইন প্যারালাল হবে না। হবে না। যদি হয় তাহলে এটাকে ট্রাপিজিয়াম বলা হয়। বাট যদি এই দুইটা প্যারালাল আবার এই দুইটাও প্যারালাল হতো, তাহলে তার সুযোগ ছিল কি প্যারালেলোগ্রাম হওয়ারও সুযোগ ছিল, আবার রেক্টেঙ্গেল হওয়ারও সুযোগ ছিল, তাই না? জি স্যার। সেক্ষেত্রে আমরা ডায়াগোনাল দিক। হ্যাঁ, ডায়াগোনাল দিয়ে তখন এটা কি প্যারালেলোগ্রাম না রেক্টেঙ্গেল ইয়ে করা হয়। কিন্তু আজকে খুব বেশি গরম পড়েছে, খুব বেশি এটা। তাহলে দেখেন এখন আমি যে প্রবলেমটা একটু দেখাতে চাই, যে শো দ্যাট the four diagonal the four straight lines represented by the equation represented by the equations. One is square plus the 160, 160 equals to 0, and 6x square minus xy 7y square বলা হচ্ছে কি they show that the four straight lines represented by the equation, যেখানে দুইটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে, তাহলে এই সেকেন্ড ডিগ্রিকে ভাঙলে দুইটা স্ট্রেট লাইন যদি আমরা পাই এবং তাকে যদি দুইটা পেতে কি চারটা স্ট্রেট লাইন হয় না? জি স্যার। এই চারটা স্ট্রেট লাইন কি ফর্ম করবে বলা হচ্ছে যে ফর্ম এ ট্রাপিজিয়াম। সেই চারটা স্ট্রেট লাইন দিয়ে কি একটা তৈরি হবে, একটা ট্রাপিজিয়াম তৈরি হবে, সেটা আমাদেরকে প্রুভ করতে হবে। ওকে, দ্যাট মিন্স আমাদেরকে এখানে দেখাতে হবে মূলত যে তাকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাবো এবং তাকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাবো, এই চারটা স্ট্রেট লাইন থেকে যদি আমরা এরকম পেয়ে যাই যে দুইটা স্ট্রেট লাইন হচ্ছে সমান্তরাল আর আর বাকি দুইটা স্ট্রেট লাইন সমান্তরাল না, তাহলে কি ট্রাপিজিয়াম হয়ে যায় না? জি স্যার। চারটা স্ট্রেট লাইনের মধ্যে দুইটা যদি প্যারালাল পাই আর দুইটা প্যারালাল না, তাহলে নিশ্চিতভাবে সে কি ক্রিয়েট করবে, তারা ফর্ম করবে হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ওকে, তাহলে আমাদের কাজ হবে এই দুইটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে মোট চারটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আলাদা করে নিয়ে আসা, বের করে নিয়ে আসা। ওকে, আমি একটা একটা করে দেখাচ্ছি। যদি প্রথমটাকে একটু দেখাতে চাই, প্রথমটা থেকে যদি স্ট্রেট লাইন বের করতে চাই, 9x square plus 5xy 4y square
কারণ আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে স্টেটমেন্ট বের করার ওয়ান এন্ড অনলি ওয়ে কি, জি তাকে স্যার। এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা, তাই না? জি স্যার। এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে দেখেন এটাকে আমরা রিলেট করতে পারবো এইভাবে যে 9x² প্লাস এক্স যদি কমন নেন এখান থেকে 5y - 77, এই দুটো থেকে যদি এক্স কমন নেন, জি স্যার। আর কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট বলতে মিন বাকিগুলোকে একসাথে। সেগুলোকে আমরা একসাথে লিখে ফেলছি ওই যে কষ্ট 0। তাহলে দেখেন তো এটা এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে না? জি স্যার। এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে। এখন তাকে যদি আমরা সমাধান করি তাহলে সূত্র বলছি কি হবে, যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে বি যদি বি কোনটা, এটা না যে 5y - 77, জি স্যার। তাহলে তার সামনে যদি একটা মাইনাস দেই, এটাকে আমরা কি চাইলে এইভাবে লিখতে পারবো, 77 - 5y 77 - 5y প্লাস মাইনাস স্কয়ার রুট অফ বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কয়ার বলতে কি 5y - 77 হোল স্কয়ার মাইনাস 4ac, 4 into 9 into হচ্ছে 36 তাহলে into দেখেন এটাকে আমরা এরকম 36 into minus 4y² minus 12y plus 160 লিখতে পারবো না এরকম চাইলে, জি স্যার। ডিভাইডেড বাই হচ্ছে 2a, তাহলে 2 18। into 9 means 18। এ পর্যন্ত বুঝতে পেরেছেন কি? জি স্যার। এখন এটাকে আমরা জাস্ট যোগ বিয়োগ করবো, যেহেতু লাইনটা বড় হতে পারে আমি একটু লাইনটাকে একটু বামে নিয়ে আসলাম। x equals to দেখেন 77y থাকুক, 77 minus 5y থাকুক, প্লাস মাইনাস স্কয়ার রুট অফ দেখেন 5y a minus b হোল স্কয়ার সূত্র যদি করি কি আসবে, এটা 25y² minus 2ab, 2 into 5 into 10 তার মানে 770y প্লাস 7 কে স্কয়ার করলে কত আসে 5929, তাই না? জি স্যার। তাহলে স্কয়ার করে দেখতে পারেন কি আসবে, মাইনাস মাইনাস প্লাস, তারপর হচ্ছে 36 into 4, 36 into 4 কত হয় 144, জি স্যার। 144y² মাইনাস 36 into 12 তাহলে 430, তাহলে মাইনাস মাইনাস কি এটা প্লাস না? জি স্যার। তাহলে 432y প্লাস হচ্ছে সরি প্লাস মাইনাস মাইনাস, তারপর দেখেন তো 36 into 160 কত আসে 5760 জি স্যার। divided by 2a, জাস্ট গুণ করে দিলাম, 2a means sorry 18 this is। এখন দেখেন আমরা যদি 18x লিখি কোনো আপত্তি আছে কি গুণ করে? না স্যার। 18x which equals to 77 minus 5y plus minus square root of দেখেন 25y² আর 144y² হচ্ছে 169y² minus 770 plus 432, 770 থেকে 432 সাবট্রাক্ট করেন আসবে হচ্ছে 338 মাইনাস এর y, আর 5929 থেকে যদি আপনি 5760 সাবট্রাক্ট করেন আসে হচ্ছে 169, সেটা হচ্ছে প্লাস। দেখেন তো স্কয়ার রুটের ভিতরে যেটা আছে আপনি ছিল কমন নিয়েও করতে পারেন, বাট এটা সরাসরি এভাবে লিখে ফেলা যায়, স্কয়ার রুট অফ 13y minus 13 হোল স্কয়ার, এটা তো দেখা যায় কিনা? জি স্যার। কারণ 13y যে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার করেন দেখেন এটাই আসবে, a স্কয়ার করলে তো এটা আসে, b স্কয়ার করলে এটা আসে, তাহলে 2ab টা হয় কিনা একটু দেখেন, 2 into 26 2 into 13 into 13 জি স্যার হয়। এটাই আসবে। তাহলে এবার যদি স্কয়ার রুট কেটে দেই আমরা, প্লাস মাইনাস থাকে হচ্ছে 13y minus 13, তাই না? এটা থাকে না স্কয়ার রুট কেটে দিলে, জি স্যার। কিন্তু বর্গাকারে লেখা যায়। এখন যদি আপনি একবার পজিটিভটাকে পিক করেন একবার যদি নেগেটিভটাকে পিক করেন তাহলে কি দুইটা স্টেটমেন্ট পাওয়া যাবে না? জি স্যার। একবার যদি আমরা পজিটিভটাকে নিই, that means 18x equals to
77 minus 5y plus 13y minus 13 and the negative টাকে নেই 18x which equals to 77 minus 5y minus 13y plus 13 এখন আসে কত 18x এখানে তাদেরকে যোগ করেন 13y plus 5y that is plus 8y তাই না ওই যে প্লাস থেকে যদি minus 5y বাদ দিয়ে দেন 8y 77 থেকে 13 গেলে কত থাকে 62 এখন দেখেন তো এটাকে 4 দ্বারা ভাগ যায় কিনা 4 দ্বারা যাবে 2 দ্বারা ভাগ যায় কিনা জি স্যার বোথ সাইডে 2 দ্বারা ভাগ করা তাহলে এটা থাকে 9x 4y 32 যদি আমরা y mx plus c আকারে লিখতে চাই এরকম লেখা যাবে নিশ্চয়ই y 9/4x minus 8 লেখা যাবে কি দেখেন তো জি স্যার দেখেন এই যে এটা কিরকম লেখা যাবে না যে আপনি চাইলে y 4y 9x minus 32 4 দ্বারা ভাগ করে দেন এটা আসবে তাহলে এটা একটা y mx plus c আকারে লিখে ফেললাম আবার এখানে আসেন এটাকে লেখা যাবে কি 18x which equals to minus 18y plus কত আসে 90 তাই না জি স্যার 90 18 দ্বারা ভাগ যায় যাবে স্যার x যদি আমরা minus 18 দ্বারা ভাগ করি minus x y এটা হচ্ছে minus 5 তাই না জি স্যার তাহলে এটাকে দেখেন তো y mx plus c আকারে যদি লিখতে চাই এটা লেখা যাবে কি জি স্যার y mx plus c তাহলে প্রথমটাকে ভেঙে আমরা দুটো স্টেটমেন্ট পেলাম এবং দুটাকে আমরা কিভাবে নিয়ে নিলাম y mx plus plus c আকারে আমরা একটু নাম্বারিং করে নিচ্ছি this is equation 1 and this is equation 2 and similarly যদি আমরা সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে তাকেও যদি ভাঙি আমরা তাহলে পাচ্ছি হ্যাঁ কিছু বলছেন বল স্যার স্যার উপরের লাইনটা স্যার ঠিক আছে জি স্যার ঠিক আছে তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল আমার যে 6x স্কয়ার minus xy minus 7y স্কয়ার plus 57x minus 47y plus 72 which equals to 0 তাহলে এটাকেও যদি আমরা x এর কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো যদি লিখি তাহলে 6x স্কয়ার minus xy গুলো কোথায় আছে এটা না জি স্যার আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি যে প্লাস দিয়ে এই প্লাসটাকে একটু আগে লিখলাম আর কি 57 minus y 57 minus y into x তারপর হচ্ছে প্লাস যেগুলো কনস্ট্যান্ট মানে y নেই x নেই সেগুলোকে একসাথে লিখছি তাহলে এটা একটা x এর কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে মিলে that implies x equals to minus b তাহলে এই b এর সামনে যদি মাইনাস দেই এটাকে y minus 57 জি স্যার plus minus square root of b square that is 57 minus y square minus 4ac 4 into 6 মানে 24 into c হচ্ছে minus 7y square minus 47y plus 72 divided by 2a that means 12 তাই না জি স্যার এখন যদি এটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করে ফেলি যে আমরা একটু গুণ লিখে ফেললাম 12x লিখে ফেললাম এখানে 12x which equals to y minus 57 plus minus square root of দেখেন এটাকে a minus b whole square সূত্র করেন তো 57 কে স্কয়ার করলে কত হয় 57 স্যার 3249 3249 বলতে কোনো কথা নাই 3249 যদি বলেন তাহলে আমি মানতে রাজি আছি না স্যার দুইটা একসাথে হইলে দিছি 3249 বলতে পারেন মাইনাস হচ্ছে 2ab তাহলে 57 into 2 কত 114y জি স্যার 114y plus y square এবার আসেন মাইনাস মাইনাস প্লাস 24 into 7 মানে হচ্ছে 168 y square মাইনাস মাইনাস প্লাস 47 into 24 এটা হচ্ছে 1128 y তারপর হচ্ছে লাস্ট একটা প্লাস মাইনাস মাইনাস
24 into 72, which equals to 1728. জি স্যার। So 12x equals to y minus 57 plus minus. এবার আসেন সংখ্যাগুলোকে কোনো যোগ বিয়োগ কিছু করা যায় কিনা দেখি। 3249 থেকে যদি আমরা 1728 সাবট্রাক্ট করি, সরি 3249 থেকে যদি 1728 আমরা সাবট্রাক্ট করি থাকে হচ্ছে 1521 মাইনাস প্লাস, এবার আসেন 1128y থেকে 1128y থেকে যদি আমরা 114y সাবট্রাক্ট করি তাহলে আসে হচ্ছে 1014y প্লাস এখানে কি থাকে দেখেন তো একটু, y স্কয়ার আর হচ্ছে 168y স্কয়ার মানে কি 169 y স্কয়ার, রাইট? জি স্যার। তাহলে দেখেন একটা জিনিস একটু কিসের সূত্রটা করা যেতে পারে সেটার জন্য একটা আমরা একটু হিন্টস নিচ্ছি এভাবে যে প্লাস মাইনাস থাকবে, যেমন এটাকে তো 13y হোল স্কয়ার লেখা যায় তাই না? জি স্যার। তাহলে b স্কয়ার আছে, তাহলে মাঝখানেরটা যদি 2ab হয় তাহলে 2b দ্বারা এই সংখ্যাটাকে ভাগ দিলে a পাওয়া যাবে না? জি স্যার। তাহলে 1040 যদি আমরা 39 আসবে স্যার। 20 তাহলে 39, তাহলে দেখেন তো এটাকে 39 কে স্কয়ার করলে প্রথম সংখ্যাটা পাওয়া যায় কিনা? জি স্যার। তাহলে এটা কি এরকম লেখা যাবে কিনা দেখেন, 39 প্লাস 13y হোল স্কয়ার লেখা যাবে কি? জি স্যার। আপনি ভেঙে দেখেন এটাই আসবে। তাহলে যদি আমরা স্কয়ার রুট যদি ক্যান্সেল করে দিই তাহলে 12x y minus 57 plus minus 39 plus 13 y, তাহলে একবার যদি আমরা পজিটিভটাকে নিই প্লাস মাইনাস 13 না, সরি প্লাস মাইনাস পজিটিভ নিয়ে তো শুধু প্লাস এরটাকে চিন্তা করবো তাই না? জি স্যার। প্লাস 39 plus 13y and 12x equals to y minus 57 minus 39 minus 13y. তাহলে 12x equals to কি পাচ্ছেন দেখেন, y 14y 57 থেকে 39 গেলে কত থাকে? 57 minus 39 স্যার 18 18, মাইনাস 18 হবে। এটা হচ্ছে মাইনাস 18। আর এখানে যদি একটু করি তাহলে 12x equals to minus 12y, আর এই দুটাকে অ্যাড করেন মাইনাস 96। 12y দ্বারা ভাগ করে দেওয়া যায় এটাকে মাইনাস 12y দ্বারা, তাহলে জি মাইনাস স্যার। y মাইনাস 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 প্লাস 8 তাই না? জি স্যার। তাহলে এটাকে যদি y equals to mx plus c আকারে লিখতে চাই তাহলে দেখেন তো এখান থেকে এরকম লেখা যায় কিনা, y equals to 14 দ্বারা যদি ভাগ করেন 6/7x, আর এটাকে যখন আপনি আমরা কি দ্বারা ভাগ করছি 2 দ্বারা তাই না? জি স্যার। এটাকে 2 দ্বারা ভাগ করলে কি -9 আর রাইট হ্যান্ড সাইডে চলে আসলে কি +9 হয়ে যাবে না? আর এটাকে লেখা যাবে কি y equals to -x minus 8. জি স্যার। Possible, this is equation 3 and this is equation 4. তাহলে দেখেন তো চারটা স্ট্রেট লাইন কি আমরা পেয়েছি? জি স্যার। যে চারটা স্ট্রেট লাইন আমার দরকার ছিল সেই চারটা স্ট্রেট লাইন নিশ্চয়ই আমরা পেয়েছি তাই না? জি স্যার। একটু আমাকে দেখতে হবে যে এই চারটা স্ট্রেট লাইনের মধ্যে যে কোনো দুইটা প্যারালাল কিনা। দুইটা প্যারালাল হবে, দুইটা প্যারালাল হবে না, যদি না হয় তাহলে ট্রাপিজিয়াম তাই না? জি তো স্যার। দেখেন তো ইকুয়েশন 2 and 4, ইকুয়েশন 2 তে একটু আমি স্লোপ দিয়ে বোঝাচ্ছি। ইকুয়েশন 1 এর স্লোপ কত? 9/4 তাই না? জি স্যার। ইকুয়েশন 2 এর স্লোপ কত? -1। আচ্ছা তাহলে এটা একটু লিখে নিই আগে, ইকুয়েশন 1 এ হচ্ছে 9/4, 2 তে হচ্ছে -1। তাহলে স্লোপ অফ ইকুয়েশন 1, স্লোপ অফ equation 1 and 2 are 9/4 and -1 respectively. আবার স্লোপ অফ, চাইলে এগুলোকে একসাথে লিখতে পারতাম, স্লোপ অফ ইকুয়েশন 3 and 4
3 and 4, so 4 আর 6/7 n minus 1 নিশ্চয়ই জি স্যার এই তো স্লোপ না স্লোপ তো চেনেন আপনারা y equals to mx plus জি স্যার m টাই হচ্ছে স্লোপ তাহলে বলেন এই চারটা স্লোপের মধ্যে এই দুইটা স্লোপ কি ইকুয়াল কিনা 2 নম্বর আর 4 নম্বরের জি স্যার আপনারা নিশ্চয়ই জানেন যে যে দুইটা স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল থাকে তারা প্যারালাল জি স্যার স্লোপ যদি ইকুয়াল হয় প্যারালাল আর যদি স্লোপ দুইটার গুণফল যদি -1 হয় তারা পারপেন্ডিকুলার রাইট জি স্যার তাহলে যেহেতু এখানে দুইটা লাইন আছে দুইটা লাইনের স্লোপ হচ্ছে ইকুয়াল তাহলে তারা প্যারালাল আর যে দুইটা ইকুয়াল না তারা কি দে আর নট প্যারালাল রাইট জি স্যার তাহলে চারটা লাইনের মধ্যে দুইটা লাইন প্যারালাল পাচ্ছি দুইটা প্যারালাল না তাহলে কি এটা একটা ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম ফর্ম করে কিনা জি স্যার হ্যাঁ তাহলে এটা কি জি স্যার লিখতে হবে যে since the slope of 2 and 4 are equal তাহলে নিশ্চিতভাবে they are parallel but 1 and 3 are not parallel নাকি জি স্যার প্যারালাল না ওই দুইটা প্যারালাল না তাহলে নিশ্চিতভাবে the four straight lines form a trapezium নিশ্চয় জি স্যার hence the four straight lines form a trapezium বুঝতে পেরেছেন কি জি স্যার তাহলে এখন এটা তো না হয় ট্রাপিজিয়াম বললাম যদি প্যারালালোগ্রাম বা অন্য কিছু বলা হয় বের করতে পারা যাবে না তো হ্যাঁ জি স্যার তখন যদি প্রথমে চেক করব দুইটার প্যারালাল সেক্ষেত্রে দুইটা প্যারালাল আসবে আর পরের দুইটা প্যারালাল আসবে স্লোপ তবে এই ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি যদি রেক্টেঙ্গেল বলা হয় তাহলে এই ক্ষেত্রে একটু কাজ বেড়ে যাবে হ্যাঁ তখন ডায়াগোনাল কাজ বেড়ে যাবে কারণ ডায়াগোনাল বের করতে হবে তাহলে ডায়াগোনাল দুটো সমান কিনা বুঝবেন কিভাবে তাই না একটা কোশ্চেন জি স্যার এটা নিয়ে একটু কথা বলতে চাই যেমন আপনি যখন যদি কোনো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আপনি যদি পেয়ে যান যে চারটা লাইন দিয়ে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে হ্যাঁ তাহলে যে দুইটা প্যারালাল মনে করেন এই দুইটা স্ট্রেট লাইন প্যারালাল আছে স্লোপ সমান বিদায় তাহলে এখানে বসবে আবার এই দুইটা লাইন প্যারালাল বিদায় তারা এখানে বসবে তাই না জি স্যার এটা কিন্তু প্যারালালোগ্রামের ক্ষেত্রে সত্য রেক্টেঙ্গেলের ক্ষেত্রে সত্য তো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা ডায়াগোনাল সমান কি সমান না বুঝবো কিভাবে তাই না ধরে নেন এটা যদি লাইন 1 হয় এটা যদি লাইন 2 হয় এটা যদি লাইন 3 হয় আর এটা হচ্ছে লাইন 4 তাহলে এই পয়েন্টটা কি 1 এবং 4 এর ইন্টারসেক্টিং পয়েন্ট কিনা বলেন জি স্যার আবার এটা কি 1 এবং 3 এর ইন্টারসেক্টিং পয়েন্ট কিনা জি স্যার এটা হচ্ছে 2 এবং 4 এর ইন্টারসেক্টিং পয়েন্ট এটা হচ্ছে 2 এবং 3 এর ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে বের করে তাদেরকে সমাধান করে তাই না জি স্যার 1 এবং 4 কে সমাধান করলে এই বিন্দুর মান পাওয়া যাবে 1 and 3 কে সলভ করলে এটা পাওয়া যাবে 2 and 3 কে সলভ করলে এটা পাবো 2 4 কে সলভ করলে মানে আপনারা নিশ্চয়ই জানেন যদি দুইটা ভার্টেক্সের ভ্যালু থাকে তাদের লেন্থ বের করা যায় তাই না জি স্যার তাহলে যদি এই বিন্দু আর এই বিন্দুর মান যদি আপনি জানেন কোঅর্ডিনেট যদি জানেন তাহলে এই লেন্থ বের করা যাবে না জি স্যার আর এই লেন্থও বের করা যাবে কিনা যে বাই ইউজিং দিস ফর্মুলা x2 minus x1 whole square plus y2 minus y1 whole square এই সূত্র দিয়ে করা যাবে না জি স্যার লেন্থ যদি সমান আসে তাহলে নিশ্চিতভাবে তারা সেই রেক্টেঙ্গেল হয় আর যদি লেন্থ সমান না হয় তাহলে কি সামান্তরিক তার মানে কি শুধু অপোজিট সাইডগুলো ইকুয়াল মানে প্যারালাল হলেই অপোজিট সাইডগুলো প্যারালাল হলেই কিন্তু কি বলা যাবে না যে আপনার যে সরাসরি রেক্টেঙ্গেল বা প্যারালোগ্রাম মন্তব্য করার কোনো সুযোগ নেই নাকি এটা মন্তব্য করতে পারি যে সে হয় রেক্টেঙ্গেল ফর্ম করবে আদারওয়াইজ
সে প্যারালেলোগ্রাম জি স্যার প্যারালেলোগ্রাম হচ্ছে সে ক্রিয়েট করবে, কিন্তু সে এক্স্যাক্টলি কোনটা সেটা দেখাতে গেলে কি আপনার ডায়াগোনাল গুলো দেখতে হবে, তাই না? জি স্যার তাহলে সেক্ষেত্রে আপনার অঙ্কটা একটু বড় হয়ে যাবে, কারণ যেহেতু আপনি ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বের করবেন, সলভ করতে হবে, তাই না, ইকুয়েশন গুলোকে। তো ওই ধরনের সলভের জন্য সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি এলিমিনেশন মেথডটাকে পিক করেন। এলিমিনেশন মেথডটাকে যদি পিক করেন, অপনয়ন পদ্ধতি সবচেয়ে কম ইয়েতে করা যায়, তাই না? কোনো কিছু দিয়ে গুণ করে যোগ বিয়োগ করলেই হয়ে যায় নাকি? জি স্যার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে ফেলা যায়। তাহলে আশা করা যায় কিনা যে যদি এই টাইপের প্রবলেম আসে পরীক্ষায় পারবেন? জি স্যার। যদি আপনি এটা বুঝে থাকেন বা লেকচার ভিডিও যদি আবার একটু দেখেন, এক দুইটা প্রবলেম যদি বই থেকেও দেখেন, তাহলে আমি এতটুকু আশা করতে পারি যে আপনারা পরীক্ষায় যদি এই টাইপের প্রবলেম আসে অবশ্যই আপনারা পারবেন। এতটুকু আশা আমি করতেই পারি নাকি? জি স্যার স্যার যখন ইন্টারসেকশন পয়েন্ট বের করব তখন কোন মেথড দিয়ে বের করতেছে ওইটাও কি না না না, দেখানো সেটা লাগবে? উল্লেখ না না, আপনি যে কোনো মেথডই সলভ করতে পারেন। আপনি সাবস্টিটিউশন মেথড নেন। না স্যার এইটা বলি নাই যে খাতায় কি আবার দেখানো লাগবে না আমি দুইটা ইকুয়েশন লেখা পরে লিখলাম দা পয়েন্ট অফ না ইন্টারসেকশন না এক্স না ওয়াই না, দিয়া। জি না ম্যাডাম, তাহলে তো আপনি এটা ক্যালকুলেটরে করবেন। না আমরা তো ওরকম জানি হাউ টু সলভ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, তাই না? শুধু জি কোএফিসিয়েন্টের স্যার। ভ্যালুগুলো দিলেই, ভেরিয়েবল কাটা তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু দেন, সে এক্স দিয়ে দিবে, ওয়াই দিয়ে দিবে, জেড দিয়ে দিবে। আমরা জানি তিনটা চারটা পর্যন্ত করা যায়, আর এগুলোর ও ক্ষেত্রে তো তার দুইটা মানে ভেরিয়েবল। প্রসেস দেখানো লাগবে। হ্যাঁ দেখাতে হবে। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা। আর 50 মিনিটের ক্লাসে একটা বিড়ম্বনা আছে আমাদের। বিড়ম্বনাটা হচ্ছে কিরকম, যে মাঝে মধ্যে একটা প্রবলেম এমন জায়গাতে গিয়ে শেষ হয় যে আরেকটা প্রবলেম ধরে শেষও করা যাবে না, আবার এত আগে ক্লাসও শেষ করা যাবে না, এত আগে ক্লাসও শেষ করা যাবে না। তো যাই হোক, আমরা আগামী ক্লাসে যেটা নিয়ে কথা বলবো এই বিষয়ে একটু কথা বলি। হ্যাঁ, যে প্রবলেমটা করতে গেলে আমার যেগুলো লাগবে, তাহলে আগামী ক্লাসে আমার শুরুতে আর ওই বিষয়ে আলোচনা করা লাগবে না। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি বলেছি একটা কথা, যে একটা কোয়াড্রেটিক একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি এরকম হয় যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। আপনারা নিশ্চয়ই জানেন এটা দ্বারা যে শুধুমাত্র পেয়ার অফ স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করে তা কিন্তু না, তাই না? এটা দিয়ে অন্যান্য জিনিসও শো করতে পারে। সে প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে, হাইপারবোলা, এলিপস, তাই না? তবে সে পেয়ার অফ স্টেটমেন্ট কখন রিপ্রেজেন্ট করে? যখন ডেল ইকুয়ালস টু 0 হয়, রাইট? জি স্যার সে পেয়ার অফ স্টেটমেন্ট তখনই রিপ্রেজেন্ট করে যখন ডেলের ভ্যালু 0 হয়। এবং আমরা বলছি যে এই পেয়ার অফ স্ট্রিট লাইন গুলো কিন্তু অরিজিন দিয়ে যেতে বাধ্য না, তারা অরিজিন দিয়ে যেতে বাধ্য না। তাহলে তাকে ভাঙলে যে দুইটা স্ট্রিট লাইন পাবো তাদের জেনারেল ফর্ম হবে কোন নিয়মে? ধরে নেন তাকে ভাঙলে যদি দুইটা স্ট্রিট লাইন পান, একটা হবে L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়ালস টু 0, আরেকটা হবে হচ্ছে L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়ালস টু 0। মানে সে অনেকটা এই ফর্মে আর কি, ওই যে আমরা স্টেট লাইনের জেনারেল ফর্ম এটা ছিল না? জি স্যার। আমরা এই ফর্মে লিখতে পারছি না কেন? কারণ যেহেতু আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে অলরেডি এবিসি টার্মগুলো আছে, কনস্ট্যান্টগুলো, সেজন্য আমরা এই ফর্মে লিখতে পারছি না। হ্যাঁ, সেজন্য আমরা অন্য একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টগুলো L1 M1 N1 এর উপরে নিয়ে আসলাম, ঠিক আছে? তবে কারো যদি প্যাচ না লাগে, আপনি চাইলে A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়ালস টু 0, A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়ালস টু 0 লিখতে পারেন। তবে এখানে একটু প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা আছে, অর্গানাইজড লাগে বেশি, কারণ ওই যে এবিসি এখানে আছে, তো এই জন্য এখানে আবার যদি এবিসি নিয়ে আসেন একটু প্যাচ লেগে যেতে পারে, ঠিক আছে? এবং ডিসিশন আপনার, আপনি লিখতে পারেন, আপনি এখানে পি কিউ আর এগুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এগুলো কোএফিসিয়েন্ট, তাই না? এগুলো ধ্রুবক সহগ হিসেবে আছে, এগুলো কনস্ট্যান্ট, মানে ভ্যালু আর কি, একটা নাম্বার। ওকে, এগুলো কোনো বিগ ডিল না, আপনি চাইলে এগুলো আপনার মতো করে লিখতে পারেন। তবে অবশ্যই সেকেন্ড ডিগ্রিতে যেটা আছে সেগুলো আবার ইকুয়েশনে স্টেট লাইনে আনাটা যাবে না, কারণ তখন ইকুয়েটিং করলে ঝামেলা বেঁধে যাবে, ঠিক আছে? ঝামেলা বেঁধে যাবে। যেমন আমরা যেমন সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস এর ক্ষেত্রে আমরা y ইকুয়ালস টু m1x y ইকুয়ালস টু m2x লিখেছি না? জি স্যার। আর কেউ যদি বলে যে স্যার আমি এভাবে না লিখে y ইকুয়ালস টু cx c1x y ইকুয়ালস টু c2x লিখবো, কোনো সমস্যা আছে কি? না স্যার। আর c ও তো একটা কনস্ট্যান্ট নাকি, m স্লোপ, সেক্ষেত্রে c টা স্লোপ, কিন্তু সেটা লেখা যাবে না এই জন্য
যেহেতু ওই যে এ বি গুলো আমরা অলরেডি হোমোজিনিয়াস ইউজ করি, তাই না? তাহলে একটু প্যাচ লেগে যেতে পারে, যেটাকে একটু আলাদা করার জন্য আমরা এই ধরনের কনস্ট্যান্ট গুলো। তাহলে এখন নিশ্চয়ই আমরা হোমোজিনিয়াসে দেখেছিলাম যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াসকে ভাঙলে দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায়, আবার দুইটা স্ট্রেট লাইনকে গুণ করলে কি আবার ওই ইকুয়েশনে ফেরা যাবে, তাই না? জি স্যার। তাহলে এখানেও তো এরকম হওয়া উচিত কিনা যে তাকে ভাঙলে যদি এরকম দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায়, তাহলে এই দুইটা স্ট্রেট লাইনকে গুণ করলে নিশ্চয়ই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা পাওয়া যাবে, জি স্যার। রাইট? জি স্যার। জারিন, ইকবাল শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। তাহলে তাদেরকে গুণ করলে কি আবার আগের জায়গায় ফিরতে পারবো, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমার একটু কাজে লাগবে। আর আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে আমি আশা করি যে কোন একটা সার্টেন পয়েন্ট থেকে আমরা যে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে জানি, লম্ব দূরত্ব বের করতে জানি। জানেন কি আপনারা? জিওমেট্রিতে পড়ার কথা, যদি ভুলে গিয়ে থাকেন সমস্যা নেই, আজকে একটু জেনে যান আবার। ধরে নেন এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, সে এই স্ট্রেট লাইনের কোঅর্ডিনেট হচ্ছে ফর এক্সাম্পল lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা একটা স্ট্রেট লাইন এবং একটা পয়েন্ট আছে, সে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ab। এখন ab থেকে এই লাইনটার যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে বলা হয়, যে লম্ব দূরত্ব, তাহলে এই ডিসটেন্স বের করার সূত্রটা হচ্ছে এরকম, যে অ্যাবসলিউট সাইন অফ, প্রথমে এই পয়েন্ট দিয়ে তাকে স্যাটিসফাই করাতে হবে। এবি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই এক্স ওয়াই এর জায়গাতে, তাহলে দেখেন তো এটা কি এল এ প্লাস এল বি প্লাস এন আসবে কিনা? জি স্যার। ইকুয়েশনটা কি নেব? জাস্ট এই টার্মটার মধ্যে স্যার এমবি, এলবি না এমবি। এমবি, থ্যাংক ইউ ম্যাডাম। এল এ প্লাস এমবি প্লাস এন ডিভাইডেড বাই হয় স্কয়ার রুট অফ এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস ওয়াই কোএফিসিয়েন্ট স্কয়ার। এল স্কয়ার প্লাস এম স্কয়ার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার সূত্র। কোন একটা সার্টেন পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার সূত্র কি? প্রথমে ওই পয়েন্ট দ্বারা সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে হবে, ডিভাইডেড বাই হবে স্কয়ার রুট অফ এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার, সেই স্ট্রেট লাইনের এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কয়ার। তবে অবশ্যই সেই ক্ষেত্রে অ্যাবসলিউট সাইন দিতে হবে, বিকজ ডিসটেন্স কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তাহলে যদি কখনো ক্যালকুলেশনে নেগেটিভ চলেও আসে, তাহলে অ্যাবসলিউট সাইনের কারণে সে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই না? জি স্যার। আপনারা নিশ্চয়ই জানেন যে ডিসটেন্স, ওয়েট এগুলো কি হয় না, নেগেটিভ হয় না, তাই না? এগুলো নেগেটিভ হয় না। জিরো মানে মাস, এগুলো জিরো হইতে পারে, আপনার নেগেটিভ হবে না। জিরো হইতে পারে যে নাই, এটা নাই, একটা পয়েন্টই আছে, সেই পয়েন্ট আছে, ডিসটেন্স নাই, কিন্তু কি হবে না? জিরো হবে না, টাইম, সরি নেগেটিভ হবে না আর কি, জিরো হবে না, নেগেটিভ কখনোই আসবে না। এবং এই জন্য আপনারা 9-10 পড়েছেন, কিন্তু এগুলো লিখে দিতেন গ্রহণযোগ্য নয়, কিন্তু কেন লিখতেন কয়জনে জানেন? আমি জানি না। ডিসটেন্সের অঙ্কগুলো যখন করেছেন ইয়েতে অ্যালজাব্রায়, হ্যাঁ, বীজগণিতে, সমাধানের কিছু অ্যাপ্লিকেশন ছিল না, সমাধানের পরপরই সেখানে এরকম অনেক কিছু আসছে, যে দূরত্ব কিছু প্রবলেম এরকম আসতো, যে আপনি ফাইনালি এটা পেয়েছেন, আপনি পরের লাইনে লিখতেন যে x = -3, x = 5, এটার ক্ষেত্রে লিখতেন গ্রহণযোগ্য নহে। লিখেছেন, অবশ্যই লিখেছেন গ্রহণযোগ্য নহে, কিন্তু কেন গ্রহণযোগ্য নহে আমি জানি না কয়জনে জেনে লিখেছেন। কারণ ডিসটেন্স যেহেতু নেগেটিভ হয় না, তাহলে এটা অ্যাকসেপ্টেবল না, সেই জন্য এটাকে বলছেন যে না, এটাকে ইগনোর করা যায়, ঠিক আছে? এরকম অনেক কিছু ছিল, ওই যে এরকম ত্রিকোণমিতির সমাধান করতে গিয়ে লিখেছেন এরকম যে sin θ - 2 = 0, পরের লাইনে লিখতেন ডিসটেন্সটা জানতাম স্যার, যে ডিসটেন্স আর কি লেস দেন 0 কোনোভাবেই হবে না, কারণ এটা একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, এটা থেকে এটা বাড়বে, আদারওয়াইজ এটার এক্সিস্টেন্স থাকবে, আদারওয়াইজ সে পয়েন্টই থাকবে, তাই না? হয় বাড়বে নতুবা সে আগের জায়গায় থাকবে, তাই না? জি স্যার। ডিসটেন্স এটা যেমন এখানেও লিখতেন যে sin θ - 2 = 0 গ্রহণযোগ্য নয়, আর sin θ = 2 হয়ে যায়। স্যার সাইনের মান তো 1 এর উপরে যায় না, এই কারণে এটা গ্রহণযোগ্য। হ্যাঁ, যে আপনি 1 এর বেশি কখনো হবে না, তাহলে 2 অ্যাকসেপ্টেবল না, সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। জি স্যার। এটাকে বাংলাতে লিখতেন আর কি, গ্রহণযোগ্য নয়। এই জিনিসগুলো সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, যে ডিসটেন্স বের করা আমরা সামনের ক্লাসে
একটা প্রবলেম দেখবো যে কোনো একটা মানে প্রবলেমের কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায় সেই দুইটা স্ট্রেট লাইন অরিজিন থেকে ইকুয়াল ডিস্টেন্সে যদি থাকে তাহলে প্রমাণ করুন। দুইটা প্রমাণ আছে যে একটা সেকেন্ড ডিগ্রিকে ভাঙলে ইকুয়েশনকে ভাঙলে যে দুইটা স্ট্রেট লাইন পাওয়া যায় তারা কি অরিজিন থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। দ্যাট মিনস অরিজিন থেকে ব্যাপারটা এরকম যে অরিজিন যদি এই দুইটা স্ট্রেট লাইন এরকম হয় একটা হচ্ছে এটা একটা এটা তাহলে অরিজিন থেকে তার যে দূরত্ব অরিজিন থেকে তার দূরত্ব এই দুইটা দূরত্ব কি সমান। সমান কিনা তাহলে এই দুইটা সমান এই কন্ডিশনের উপর ভিত্তি করেই আমরা দুইটা প্রুফ করব। মানে আমি প্রুফটা শেষ করতে পারবো না অর্ধেকটা মানে যদি একটা পার্টও করতে পারতাম আমি আজকে শেষ করে দিতাম একটা পার্ট কমপক্ষে যে আগামী ক্লাস আগামী পার্টটা দেখ ঠিক আছে। 50 মিনিটের ক্লাস ম্যাথের জন্য একটু ঝামেলা হয়ে গেছে ম্যাথামেটিক্স এর জন্য বিশেষ করে। তো এবং নেক্সট দিন যে ক্লাস থাকে মানে বুধবার ওইটা তো ঠিক আছে মানে ওইটা ঠিক আছে ওইটা দুইটা ক্লাস তো ওইটা ঠিক আছে দুইটা ক্লাস সমস্যা হয় না ঠিক আছে। তো যাক আমরাও অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা অভ্যস্ত হয়ে যাবো এটা নতুন তো হয়তো আমরা পড়ানোর ক্ষেত্রে আরেকটু মানে সতর্ক থাকবো যে কিভাবে আমাদের একটা প্ল্যান থাকবে যে 50 মিনিটে কোন প্রবলেমটা শুরু করলে কোনটা শুরু করলে 50 মিনিটে একদম বেস্ট মানে ইউটিলাইজটা করা যায় সর্বোচ্চ ব্যবহারটা করা যাবে। আমরা অভ্যস্ত হয়ে যাবো যেহেতু আমরা দেখেন দীর্ঘ 5-6 বছরের 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসের অভিজ্ঞতা তো 1 ঘন্টার উপরে ক্লাসের অভিজ্ঞতা হঠাৎ করে 50 মিনিট আসলে একটু তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে তাই না। ইভেন আপনাদেরও ডেইলি ক্লাস সংখ্যা বেড়ে গেছে না সংখ্যাটা ক্লাসের সংখ্যা বেড়ে গেছে তো টাইম কমছে কিন্তু আগের সাথে কম্পেয়ার করলে টাইম কমছে। আগে আপনি দুইটা ক্লাসে সপ্তাহে দুইটা ক্লাস ছিল একটা কোর্সে 1 ঘন্টা 160 মিনিটের ক্লাস ছিল আর এখন 50 মিনিটে তিনটা কি 150 মিনিটস 10 মিনিট কমছে কিন্তু টাইম কিন্তু ক্লাসের সংখ্যা বেড়ে গেছে। তো যাই হোক এবং আগামী ক্লাসে ওই এক্সাম্পলটা দেখাই আমি পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে পরবর্তীতে আমরা প্যারাবোলা আমি জানি না প্যারাবোলার কন্ডিশন গুলো আমি বলেছিলাম কিনা আপনাদের যে কখন প্যারাবোলা হয় কখন ইলিপস হবে কখন হাইপারবোলা হবে। জি স্যার গত ক্লাসে বলছিলেন এবি মাইনাস এইচ স্কয়ার দিয়ে তাই না। জি স্যার এবি মাইনাস এইচ স্কয়ার এর ভ্যালুর উপর ডিপেন্ড করি সেগুলো চেঞ্জ হয় প্যারাবোলা আর স্যার ডেল এর মান তো বলছিলাম যদি ওই যে ডেল 0 না হলে 0 হলে তো পেয়ার অফ স্ট্রেট লাইন আর এবি মাইনাস এইচ স্কয়ার বের করার দরকার নেই। আর ডেল যদি 0 না হয় দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এবি মাইনাস এইচ স্কয়ার তার ভ্যালু পজিটিভ হতে পারে 0 অথবা নেগেটিভ 0 হলে প্যারাবোলা মানে জাস্ট ওই তিনটা ভ্যালু তিন ধরনের উপর তিনটা কন্ডিশন ঠিক আছে। তো এই বিষয়ে কথাবার্তা আমরা পর্যায়ক্রমে সামনে এগোতে থাকবো আর আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনের টাইম এক্সটেন্ড করা হয়েছে জানেন কি আমি জানি না। রেজিস্ট্রেশন যারা করেন নাই তাদের জন্য লেট ফাইন ছাড়া রেজিস্ট্রেশনটা করার একটু সময় হয়েছে হয়তো অনেকে আবার আফসোসও করছেন কত তাড়াহুড়া করে কষ্ট করে গিয়ে করে ফেললাম চাইলে সময় ছিল। কারণ আমাদের কাছে গতকালকে থেকে প্রচুর ফোন আসছিল আমি কালকে আমার একটা ক্লাস